সারাদিনে মানসিকভাবেও আমি খুব একটু এলোমেলো। সে যে ডেস্কবোর্ড থেকে টান দিছে অস্ত্রটা, একদম অস্ত্রটা আমি সচক্ষে দেখছি। ভাগ্যিস আমি ওই জায়গায় পড়ে যাইনি, পড়ে গেলে তো আর হয়তো আজকে আমার জানাজা পড়তেন সবাই। সরাসরি আমি পিস্তল দেখে ফেলছি, অস্ত্র দেখে ফেলছি, মানে জাস্ট সে শুট করার সুযোগটা পাইনি। আপনার উপরে গতকালকে দুর্বৃত্তরা আক্রমণ করেছে, আপনি হামলার শিকার হয়েছেন, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে দুর্বৃত্তদের আক্রমণ না, তারা এসেছিল মানে একদম পরিকল্পিত, মানে আমাকে হত্যা করার জন্য তারা এসেছিল। আমি একটু চোখে দেখছি। আচ্ছা আচ্ছা, মানে তারা যে আমাকে মানে হত্যা করতে চাইছে, বিষয়টা কোনো গেজ না, বিষয়টা কোনো এই জায়গায় অনুমানের কিছু নেই। বিষয়টা পুরোটাই মানে মানে বিষয়টা পুরোটাই ঘটে গেছে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার অলৌকিক মজেজায় আমি বেঁচে গেছি। মানে আমি গতকালকে আমি আপনার আমাদের নির্বাচনী লিফলেট বিতরণ এটা করছি প্রায় রাত 8টা-9টা পর্যন্ত এরকম হবে। এরপরে অনেক নেতা কর্মী অনেকে ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে আমার একটু দেরি হয়ে গেছে। তো সাধারণত আমার রাত করে বাড়ি ফেরা খুব কম হয়, খুবই কম হয়। তো এরপরে আমি যখন ফিরলাম 1টা বাজে, একটা নিচে হবে না মনে হয়, মানে আপনি দোলাইপাড়ের বাড়ি থেকে নবীনগরে? আমার দোলাইপাড়ের বাড়ি থেকে আমার ওই আয়রন মার্কেটের বাড়ি থেকে আমি আমার মানে আমার দোলাইপাড়ের যে অফিস, ওই জায়গা থেকে আমি আমার বাসস্থানের যে জায়গায় আমি ভাড়া থাকি, যে জায়গায় এখন বসে কথা বলছি, এই বাসায় আমি মানে আসলাম। নবীনগরে পড়ছি? নবীনগরে পড়ছি, দক্ষিণ যাত্রাবাড়ি। তো আমি এই জায়গায় আসার পরে আমি যেই বাইকে আসছি, ওই বাইকটা ওই আমি যখন ঢুকতেছি, আমি তো রাস্তার ওই পার থেকে এই পারে আসছি, তখনই দেখি যে আমার গেটের সম্মুখে একটা গাড়ি দাঁড়ানো। তো আমি ওই গাড়ির পেছনে গিয়ে আমার বাইকটা রাখা হয়েছে। তো সাধারণত আমি এই জায়গায় ভাড়া থাকি, বাড়ির নিচে একটা গ্যারেজ আছে, হ্যাঁ, তো গ্যারেজে অনেক গাড়ি থাকে। আমি আলটিমেটলি ধরে নিচ্ছি যে এটা গ্যারেজেরই কোনো একটা গাড়ি হবে। তো তারপর আমি নামার পরে আমার একটু মনে হলো যে গ্যারেজে যদি গাড়ি হয় তবে তারা তো দারোয়ানকে নক করবে কিংবা কিছু। তো এরপরে আমার গাড়িটা যে রাইড করছে বাইকটা, তো সে আমার এই বাড়ির দারোয়ানকে 2-3টা ডাক দিচ্ছে গিটে। তো সে তখন উঠছে না। তো উঠছে না পরে আমি একটু এগিয়ে গিয়ে, সে যেমন এক সাইডে মানে নামার পরে লেফট সাইড দিয়ে, গেটটা তো অনেক বড়, এক সাইডে সে ডাক দিছে, আমি তখন আরেক সাইডে এসে আমি তখন একটু জোরেই তাকে ডাক দিছি, দারোয়ানকে। ডাক দেওয়ার পরে 1টা-2টা ডাক দেওয়ার পরে সে ওদিক থেকে সে মানে উত্তর নিছে, 1টা-2টা-3টা ডাক দিছি। ঠিক ওই সময় হুট করেই আমি তো মাস্কটা খুলে তো আমি দারোয়ানকে ডাকটা দিছি। আমার ক্যাপ পরা ছিল, আমি মাস্ক পরা ছিলাম, আর গতকালকে একটু ঠান্ডা পড়েছিল, তো যেই কারণে আমি একটু এটা সবই আল্লাহর হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি বাসা থেকে আমি আমার গরম জামা নিয়ে গেছি। তো জামাটা আসলে শার্টটা আমার না, আমার ছেলে। তো আলটিমেটলি ওই শার্টটা পরাতে মনে হয় আমার একটু দেখতে একটু ছোট লাগতে ছিল, কিংবা এই জাতীয় কিছু। ক্যাপ পরা, মাস্ক ছিলাম আপনার ইয়েলো কালারের মাস্ক পরা ছিলাম। তো যাই হোক, আমি যখন আমি ঘুরছি তখন আমার মাস্ক খোলা। এর মধ্যে যে গাড়িটা যে স্টার্ট দেওয়া, গাড়ির ভেতরে যে মিটারের লাইট টাইট অন্যান্য বিষয়গুলি যে ছিল, ওইটা যে জ্বলতে ছিল, তো সামনে যে বর্ষা তার ফেসটা কিছু দেখা যাচ্ছে। তো দেখে ও ক্যাপ পরা ছেলেটা, তো আমি যখন এদিকে তাকাইছি, সে নিচের দিকে ছিল, সেও তখন তাকাইছে। মানে তাকানোর সাথে সাথেই যেমন সে একটু আটকে উঠলো, বিষয়টি এরকম। মানে তার তাকাতে দেরি আছে, তো আমিও মানে এই একটু তো টার্ন নিছি। টার্ন নিয়ে আমি যে দেখলাম যে সে তাকানোর সাথে সাথে তাৎক্ষণিক সে গাড়ির ওই ড্যাশবোর্ডের মধ্যে যে ইটা থাকে, ওই জায়গাটা মানে খুলে সে ওই জায়গাটা হাত দিয়ে দিচ্ছে। তো এটা তো আধো আলো, মোটামুটি আলো ভালোই আর কি, গাড়ির চারিদিকটা তো অন্ধকার। আপনার হুন্ডা না প্রাইভেট কারে? আচ্ছা, প্রাইভেট কারে। এবং বোঝা যাচ্ছিল যে গাড়ির পেছনে আপনার
লোক বসা ছিল এরকম বোঝা যাচ্ছিল। বাট সে যখন ডেস্ক বোর্ডে হাত দিছে তখনই আমার বিষয়টা এট এ টাইম মানে মুহূর্তে আমি অনেক কিছু মানে ভেবে নিছি যে একটা তো পুরনো মডেলের গাড়ি কেন কালো গ্লাস হবে? সাধারণত এত পুরনো মডেলের গাড়িতে তো কেউ কালো গ্লাস ব্যবহার করবে না, এটাই বাস্তবতা। ও যখন ডেস্ক বোর্ডে হাত দিছে তখনই আমি একটা স্টেপ সামনে গেছি, পরেই আমি মানে গাড়ির সামনে আমার তো একদম গেটের সাথেই সে, এই 3-4 ফিট দূরত্বে। সে যে ডেস্ক বোর্ড থেকে টান দিছে অস্ত্রটা, একদম অস্ত্রটা আমি সচক্ষে দেখছি। আমি অস্ত্র দেখতে দেরি আছে, ওই জায়গা থেকে আমি একটা লাফ দিছি আর কি সামনে চলে যাওয়ার জন্য। এর মধ্যে সে গাড়ির গেটটা খুলে ফেললো, গেটটা খুলে সে একটা পা মানে মানে সে অন্তর্দন্ত করে সে পা রাখতে গেছে। তো পা রাখতে গেছে আর আমারও যে অন্যান্য যে আত্মরক্ষার যে ব্যাগ গতকালকে সেটা ছিল না আমার সাথে। তো সে যখন পা রাখছে আমি তখন লাফ দিয়ে মানে আমি তখন দৌড়, এবং সেও তখন গাড়ি থেকে নেমে যে সেও যে আমার পেছনে 2-4-5-7টা স্টেপ দিচ্ছে দৌড়ে, এবং সে যে মানে তার ছোট অস্ত্র, এবং দেখে বোঝা গেছে যে অস্ত্রটা একটু অত্যাধুনিক। আপনি বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন? আমিও বৈধ অস্ত্রধারী, আমারও বৈধ অস্ত্র আছে, আবার ছোট অস্ত্র আছে, আবার বড় অস্ত্র আছে। তো সেই হিসেবে আমার অভিজ্ঞতাটা থাকাটাই খুব স্বাভাবিক। এবং সে যে অস্ত্রটা যে সে ব্রিজ করছে এটা একদম স্পষ্ট, আমি এটা চোখে মানে না দেখলেও টোটাল মানে এই শব্দটা আমার কানে আসছে। তো আমি যখন দৌড় দিছি মানে লাফ দিয়ে দৌড় দিছি, তখন আমি রাস্তা দিয়ে যাইনি, কারণ ফুটপাথটা মানে রাস্তা দিয়ে তো গেলে তো গাড়িটা স্টার্টের মধ্যে, স্টিয়ারিং আবার একজন বসা গাড়ি, তো এই ফুটপাথটা আপনার একটু ভাঙাচোরা ছিল। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমি ওনার কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া, আমার পাটা আবার ওই ভাঙার মধ্যে একটু মোচড়ায় পড়ে গেছে। ভাগ্যিস আমি ওই জায়গায় পড়ে যাইনি, পড়ে গেলে তো আর হয়তো আজকে আমার জানাজা পড়তেন সবাই। আমি আমার রব, আমি আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমি ওনার কাছে আমি শুকরিয়া আদায় করি, এটা তো আমি নতুন জীবন পাইছি। কেন মনে হলো যে আপনাকে হামলা করতেছে বা আপনাকে মেরে ফেলার জন্য আসছে, এমনটা মনে হলো কেন? আমি না থাকলে আরো অনেক বেশি চাঁদাবাজি হবে, আরো অনেক বেশি মাদক ব্যবসা হবে, আরো অনেক বেশি হয়তো জুলুম হবে। হ্যাঁ, তো আমার জন্য অনেক কিছু করতে পারে না হয়তো জুলুমবাজ কিংবা অন্যায়কারী যারা আছে, হ্যাঁ, হয়তোবা এই আমি তাদের এই সবচেয়ে বড় পথের কাটা, কিংবা আমার জনপ্রিয়তাটা, কিংবা মানুষের যে আমার প্রতি যেই ভালোবাসা, এইটাই হয়তো আমার জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। মানে বিষয়টা প্রশাসনের দৃষ্টিতে এনেছেন? জি, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সাথে আমি বিষয়টা বলেছি, বাকিটা ওনাদের দায়িত্ব। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়, ধারণা হয় যে এরা করতে পারে? আমার যাকে কিংবা যাদেরকে মূল পরিকল্পনাকারী কিংবা মূল পরিকল্পনা সহযোগী পরিকল্পনাকারী কিংবা সমর্থনকারী, সেটা আমি কনফার্ম কে এবং কারা, সেটা আমি আজকে আমি আমার ফ্যামিলির কাছে একটা ভিডিও বার্তা দিচ্ছি, অডিও বার্তা দিচ্ছি, এবং শুধু আমার পরিবার নাম, এটা আরো অনেকের কাছে আমি এটা দিয়ে দিছি যে এই পরিকল্পনাকারী কিংবা দুর্বৃত্তরা কিংবা পরিকল্পনাকারীরা কিংবা সহযোগীরা কে কারা হতে পারে, কি কারণে হতে পারে, আমি সকল বিষয়গুলি ওই জায়গায় যৌক্তিকভাবে আমি সবকিছু তুলে ধরছি। ঘটনা যায় গতকালকে তা না, ঠিক এইরকম একটা ঘটনা মাস দেড়েক আগেও, দুয়েক আগে তৈরি হয়েছিল। যারা আসছিল ওদেরকে তো আইডেন্টিফাই করতে পারেন নাই? এটা প্রশাসন করবে। কোন থানার অধীনে পড়ছে? যাত্রাবাড়ি থানা। আপনি যাত্রাবাড়ি প্রশাসনকে জানাইছে? আমি এই সকল প্রশাসনের সকল মহলে এই বিষয়টা নোটিস করেছি। যেহেতু আপনি বলছিলেন যে আপনার আগেও হামলা হয়েছে, এরপরও আপনার না, হামলা হয়েছে না, আমি বলছি যে 2 মাস আগেও এই টাইপের একটা ঘটনা ঘটছে। তো ওই ঘটনাটা গতকালকে যেমন
সরাসরি আমি পিস্তল দেখে ফেলছি, অস্ত্র দেখে ফেলছি, মানে জাস্ট সে শুট করার সুযোগটা পাইনি, আর কিছুই না। আপনি যেহেতু জানেন যে এইরকম আপনার কিছু সূত্র রয়েছে, আপনার উচিত না আপনার একটু সতর্কভাবে চলাফেরা করা? এই যে আপনি রাত 1টা বাজে বাসায় ফিরলেন একজন বাইক মানে আপনার বাইক চালককে নিয়ে, আপনার সাথে লোকবল বা আপনার একটু সতর্ক হয়ে চলাটা উচিত কিনা? অবশ্যই সতর্ক হয়ে আহ, চলা উচিত, এটা নো ডাউট। দেশের বর্তমান যেই রাষ্ট্র ব্যবস্থা, আহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সামনের দিনগুলিতে আমি সেভাবেই চলবো, আরো অনেক বেশি সতর্ক হয়ে চলবো। আসলে আমি তো আমার বাবা মায়ের ওয়ানলি ওয়ান সান, তো আমার অনেক দায়িত্ব পালন করতে হয়। নিজের কাজ, সবচেয়ে বড় কথা রাজনীতি, হ্যাঁ, নিজের কাজ, এখন নির্বাচনের সময়, হ্যাঁ, আপনার এই 16 বছর আহ, তো আহ, একরকম যে জায়গায় ছিলাম আমরা তো কারাবন্দির মতোই জীবন করছি। তো এখন তো একটুখানি মুক্ত হয়েছি, ফ্রিডম। তো এখন মনে হচ্ছে যে আসলে কারাগারি জীবনটাই মানে নিরাপদ ছিল। মানে গতকাল থেকে এটা মনে হচ্ছে যে আহ, ওই কারাগার জীবনটা অনেক নিরাপদ ছিল। মানে বর্তমানে আপনার মুক্ত জীবনে এই নিরাপত্তাটা নাই। এবং আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি নীতির পক্ষে, ন্যায়ের পক্ষে আমি লড়াই করে যাবো ইনশাল্লাহ। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? আমি যে বললাম না যে আমি এই আপনার যে লাফ দিয়ে যে আমি বেরোতে চাইছি, আমার ওই তখন পাটা আমার ওই ভাঙা ছিল, ফুটপাতটা, তো পাটা মনে হয় আমার ফ্র্যাকচার হয়ে গেছে। এই যে দেখেন না, দেখি বুঝবেন। মানে আমি এই যে রুম থেকে আমার একটা টয়লেটে যাব, মানে আমি সেটাও যেতে পারছি না। সারাদিন মেডিকেলে যাননি কেন? আহ, আসলে গতকালকে এই ঘটনার পরে সারা রাত তো আর ঘুমানো যায় না, সারা রাত ঘুমানো যায় না। সারাদিনে মানসিক ভাবেও আমি খুব একটু এলোমেলো, আমাকে নিজের একটু সবকিছু একটু ভাবতে হয়েছে, কি করব কি করব না, বিষয়টা কি গোপন রাখবো নাকি। তো পরবর্তীতে আমাকে যখন এনএসআই এবং আপনার ডিজিএফআই থেকে আহ, এবং এসবিরও, মানে এরা যখন আমাকে ফোন করলো, তখন আমার মনে হলো যে বিষয়টা তো সবাই জেনে গেছে। তো বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাকে বলছেন যে তাদের কানে এটা আসছে, এইটা মনে করে তারা আমাকে ফোন করছে। তো ফোন করার পরে এরপর আর আমার মনে হলো যে বিষয়টা আর গোপন রাখার মানে আর কিছু নাই। কারণ আমি যদি সত্যিটাকে সামনে তুলে না আনি, এইটাকে হয়তো এই প্রতিপক্ষরা আর একটু মিথ্যার তকমা দিয়ে বিষয়টা অন্যদিকে তারা টার্ন করতে পারে। বিষয়টি আপনার হিতাকাঙ্ক্ষীকে জানিয়েছেন আপনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, আপনার ঊর্ধ্বতন নেতৃবৃন্দদেরকে বিষয়টি অবগত করেছেন কিনা? জি ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন ভাইজান। জি, আসসালামু আলাইকুম।